বুঝতে পারছি আমরা। আমি রুমিন আপার একজন পরিচিত মুখ। আমি জানতে চাচ্ছি রুমিন আপা কি আবার আমাদের দলে ফিরে আসবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই আপনার কাছে, যেই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখন যদি বিএনপি থেকে এমন বলা হয় যে আপনি আবার দলে ফিরবেন কিনা, আপনি কি ফিরবেন? ফিরলে তো আমি অন্য স্বতন্ত্ররা যখন চিঠি দিয়েছে আমি চিঠি দিতাম, আমার যদি ফেরার ইচ্ছা থাকতো আমি চিঠি দিতাম। সো ফিরবার আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এক। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট, এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার টেনেছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে, এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে ভয়াবহ প্রয়োজন। আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না। যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের এটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম রিজনেবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 বছর মেয়াদী জ্বালানি খাতকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে সেটি কত বাস্তবায়িত হবে? আমি জানি না সরকার কি পরিকল্পনা করছে, কারণ আমরা তো আসলে খুবই সরকার প্রধানের মুখ থেকে তো আমরা রোজি এন্ড ফ্লাওয়ারি কথাবার্তা ছাড়া কোনো কাজের কথা তো আসলে ওভাবে শুনি না। তো আমি বলতে পারবো না সরকারের কি পরিকল্পনা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি কিছু বলেছেন যে তাদের কি পরিকল্পনা? আমি জানি না তাদের জ্বালানি নিয়ে কি। সেক্ষেত্রে এই প্রশ্ন যখন আসে তখন 180 দিনের একটি চ্যালেঞ্জ ছিল
বর্তমান সরকারের সেই 180 দিনের চ্যালেঞ্জে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে যদি এটাকে আপনি ধরেন? 180 দিন নিয়ে আচ্ছা, আমি একটা নিউজ আজকে দেখতে দেখতে আসছিলাম, পুরোনো নিউজ, এটা আমি সংসদে কথা বলেছি। 100 দিনের খতিয়ান, 100 দিনের রিপোর্ট টিআইবি বলছিল 605 জন খুন 100 দিনে বিএনপি রিপোর্টেড, 3500-র উপরে নারী নির্যাতন, ধর্ষণ এরকম কাছাকাছি 2-2500। তো এই হলো সরকারের খতিয়ান। চুরি ছিনতাই মানে একেবারে দৃষ্টিকটুভাবে বেড়েছে। এটা ছিল তাদের আইন শৃঙ্খলার রিপোর্ট। এবার আসেন বিদ্যুৎ জ্বালানি খাত, কারণ এগুলো খাতগুলো খুব গুরুত্বপূর্ণ খাত। বিদ্যুৎ জ্বালানি খাতে আসেন, বিদ্যুৎ থাকে না 10-12 ঘন্টা, বিল আসে ডাবল ট্রিপল, গ্যাস নাই দীর্ঘ সময়। গ্যাসের মানে আমার ধরুন আশুগঞ্জ সার কারখানা, সংসদে দাঁড়িয়ে এই মন্ত্রী, আচার ব্যর্থ মন্ত্রী, যিনি এর আগের সরকারকে 1 থেকে 6 বিএনপিকে ডুবাইছিলেন, তিনি বলতেছেন যে আশুগঞ্জে নাকি তিনি গ্যাস দেবেন, সংসদে ওয়াদা করছিলেন আমার প্রস্তাবের প্রেক্ষিতে। 1 মাস মধ্যে তার 30শে মের মধ্যে গ্যাস দেওয়ার কথা, যখন গ্যাস হয় না আমি আবার দাঁড়ালাম সংসদে। আমি যখন বললাম উনি বললো না এটা চাইলেই দেওয়া যায় না, এক্সেট্রা এক্সেট্রা। মাননীয় স্পিকার ওনাকে সাবধান করলেন যে আপনি সংসদে যা বলবেন সেটা ডেটার ভিত্তিতে জেনে শুনে তারপরে ওয়াদাটা করবেন। আপনার ইচ্ছা হলো আর পল্টন ময়দানের মতন ওয়াদা দেওয়া শুরু করলেন, ইউ ক্যানট ডু দ্যাট। বাট দ্যাটস হোয়াট দ্যাট মিনিস্টার ডিড। এবং তাকে তো কোনো জবাব দিতে আনা হয় নাই। সড়কের কথায় আসেন, যেই মন্ত্রী প্রথমবার কথা বলে ধরা খাওয়ার পর আর কথা বলেন না, তিনি বললেন চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে হচ্ছে, বিসমিল্লাহ। এরপরে তারপর উনি মুখে তালা লাগাই দিলেন। কিন্তু দুইটা ঈদে তার পারফরমেন্স দেখেন। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে বিএনপির নেতা কর্মী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাজের লোক সবাইকে। বিরোধী দলের যে জায়গাগুলো, সেই জায়গায় টিআর কাবিখাত বরাদ্দ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প বরাদ্দ বন্ধ, টোটালি বন্ধ। এবং যেই জায়গাগুলোতে সরকারি দলের এমপি নাই, সেখানে ওনাদের প্রাইভেট কি বলে ওই সংরক্ষিত মহিলা এমপিদের দিয়ে ওনারা মাতব্বরি করাচ্ছেন। এইটুকু সেন্স নাই যে একটা ইলেক্টেড এমপি আর একটা সিলেক্টেড এমপির মধ্যে দিস গালফ অফ ডিফারেন্স। আমার মনে হয় না যে এই সরকার আসলে যে 10 বছরের পরিকল্পনা বলে 10 মাস কিভাবে কি করবে আমি জানি না। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার হ্যালো। জি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আমি ঢাকা থেকে ফোন করেছি। আমার বয়স 76 বছর। জি বলুন। আমি অত্যন্ত বয়স্ক মানুষ। স্বাধীনতা সংগ্রাম, জাসদের উত্থান, 91 সংগ্রাম, একটি অভিজ্ঞ সংগ্রাম সব কিছু ঘটেছে। কিন্তু আমার প্রশ্ন হইল এই যে জুলাই সনদ আজকে 3-4 মাস যে অবস্থা আপনারা সৃষ্টি করছেন, আমরা সাধারণ মানুষ কি পেলাম এই জুলাই সনদ থেকে? এই জুলাই সনদ এই দেশের মানুষের জন্য কি দিয়ে গেছে? হ্যাঁ, বর্তমান ক্রাইসিস, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, বাজারের অবস্থা, এই অবস্থা আমরা কিভাবে চলি? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটির আলাপ মোটামুটি আমরা করে ফেলেছি। জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে দলগুলোর মধ্যে, এটি থেকে আসলে বাংলাদেশের মানুষ জনগণ হিসেবে কি পাচ্ছে, এমন করেই তিনি প্রশ্নটি রেখেছেন। জনগণ আসলে জুলাই সনদ থেকে কিছু পায়নি, এবং জুলাই সনদ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সরকার। আপনি দেখুন, এই যে বিরোধী দলকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রাখা, অথবা বিরোধী দল বুঝে শুনে সেই বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যে কারণে হচ্ছে কি আমাদের জনগণের জীবন সংক্রান্ত যে সমস্যাগুলো, তাদের এভরিডে লাইফের যে সমস্যা, সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না, উপেক্ষিত থেকে যাচ্ছে। আমরা আজকে আলাপ করলাম বিদ্যুৎ নিয়ে, আমরা গ্যাস নিয়ে, আমরা সংকট নিয়ে আলাপ করলাম, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, আমরা মব নিয়ে আলাপ করলাম। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোর কথা আপনি যখন বলতে যাবেন তখন ঠাস করে প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এতে হয়তো ওনার ব্যক্তিগত ইমেজ কে ঝাড়া পোছা করে একটা নতুন ইমেজ দেওয়ার একটা চেষ্টা হতে পারে, এবং এই চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আজকে যদি আপনি প্রধানমন্ত্রী হন, আপনি 1 লক্ষ টাকার জামদানি পরলেন, 200 টাকার তাঁতের শাড়ি পরলেন, তাতে আসলে আমার জীবনে কি যায়? আমাকে তো যদি বাজারে গিয়ে 400 টাকার কাঁচামরিচ কিনতে হয়,
আমাকে যদি বাজারে গিয়ে 100 টাকার নিচে একটা সবজিও না পাওয়া যায়, আমাকে যদি 2 মাসের ব্যবধানে 1 বস্তা চিনি গুঁড়া চালের দাম 2000 টাকা বাড়ে, 2000 টাকা 1 বস্তায় বেড়ে গেছে, এবং কেউ কোনো দায় না নেয়, তাহলে আপনি আমাকে বলেন আপনার ওই জামদানি 1 লক্ষ টাকার না ওই তাঁতের শাড়ি 200 টাকার প্রধানমন্ত্রী আপনি, আমার কি যায় আসে? আমার জীবনে তার কি ছাপটা পড়বে? এই প্রশ্নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ যেটা হয়েছে, বিএনপি এবং জাতীয় জামাতে ইসলাম দুইটাকেই এক ধরনের একটা শিল্ড দিছে যে এরকম বাস্তব সমস্যা নিয়ে কোনো আলাপ হবে না, আলাপ হবে ইউটোপিয়ান আলাপ হবে জুলাই সনদে। আরে আমাদের তো বেসিক নিডসই পূরণ হচ্ছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা, এগুলো হওয়া দরকার। তার আগে তো আমার জীবনের বেসিক নিডস যেগুলা, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যেগুলা একজন নাগরিকের অত্যাবশ্যকীয়, সেগুলোই তো আমার হচ্ছে না। আজকে সন্ধ্যায় কয়েক ফোঁটা বৃষ্টি নামলো ঢাকায়। আপনার স্টেশন থেকে আমার বাসা 20 মিনিটের রাস্তা, আমি আসলাম 1.5 ঘন্টায়, কারণ পুরো রাস্তা পানি, নিচে মানুষ, গণপরিবহনের জায়গা নাই, ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না। সো আমরা তো এরকম একটা দেশে, এরকম একটা শহরে আমরা থাকি। এরপরে আর আসলে আমরা জুলাই সনদ আমাদের নাগরিকদের আর কি দিবে বলে আপনি এক্সপেক্ট করেন? একটি বাস্তবতা যদি তুলে ধরি আপা, সেটি হলো যে অনেকেই বলেন এবং আমরাও দেখছি যে একটি সরকারের বয়স মাত্র 5 মাস বা 6 মাস যদি আমরা বলি, সেখানে এতগুলো সমস্যা, অনেকগুলো সমস্যা তো থাকে। সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তো একটি সময় দেবার প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা যথেষ্ট সময় দিচ্ছেন সরকারকে? দেখেন, আমি যেটা বললাম যে এখন এটা যদি এমন কোন সমস্যা হতো যে যেটা ইন্টেলেকচুয়াল লেভেলের, হ্যাঁ, যেটা হলে ভালো লং রানে একটা দেশের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য ক্ষমতার, এগুলো লং রানে হলে একটা দেশ বেনিফিটেড হবে লং রানে। কিন্তু যে জিনিসটা আপনার এই মুহূর্তে দরকার, আপনার বাড়িতে বাজার নাই, আপনার হাতে আছে 300 টাকা, আপনার চাল আনতে হবে, ডাল আনতে হবে, সবজি আনতে হবে, মাছ মাংস বাদ দেন, আপনার কাছে কিন্তু সরকারকে সময় দেওয়ার মতো সময় হাতে নাই। 1, 2 হলো এই সরকার, এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানের 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। মব ভায়োলেন্স, উগ্রপন্থার উত্থান, এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো বাদ দিলাম। আমি দুটো পলিটিক্যাল গভর্নমেন্টের তুলনা করি। মানুষ তুলনা করবে 8 থেকে 24 এবং তারপর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস। সেখানে 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর এবং 5 মাসের তুলনা 15 বছরে, তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আরেকটু বেটার থাকবো। 15 বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরে ল এন্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছেন আপনি, রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ইট ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যে মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে, এবং নিজের মন্ত্রণালয়ে 0 পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই। আমরা একটু অন্য আরেকটি প্রসঙ্গে আসতে চাই। সেটি আপনি জানেন যে শেখ হাসিনার প্রসঙ্গটি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি যদি বলি, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। কেউ মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল, কেউ বলছেন রাজনীতিতে প্রাসঙ্গিকতা রাখার একটি কৌশল। আপনার কাছে কোন ব্যাখ্যাটি বেশি বিশ্বাসযোগ্য? তিনি কি সত্যি ফেরার প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, আমি উনি ফিরবে কি ফিরবে না, আমি ওনার দলও করি না, ওনার সিদ্ধান্ত আমি জানিও না, আমি একদম জানি না। আমি শুধু এটুকু চিন্তা করি, একটা রিজনেবল পার্সন ওনার জায়গায় যদি কেউ থাকতো, যার পরিবারের লেগেসি আছে পলিটিক্যাল, যার হিস্ট্রি আছে পুরো পরিবারকে হারানোর, যার সরকারে সার্ভ করবার এবং বিরোধী দলে সার্ভ করবার লং হিস্ট্রি আছে, তিনি 36 বছর না তবে 81 থেকে শুরু করে 26 অনওয়ার্ডস 46 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে যিনি আছেন, এত বড় একটা রাজনৈতিক দল, এবং যার পরিবার কেবলমাত্র 2 সন্তান নয়, যার পরিবার আওয়ামী লীগের গোটা পরিবার। সো তাকে যদি মানে তার এই হিস্ট্রিটাকে জারি পারে, তার এই যে এই 46 বছরের যাত্রা এবং তার আগে তার পরিবারের যে যাত্রা, এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে তাকে ফিরতে হবে, সিম্পল। কারণ আজকে যদি উনি অন্য কোনো দেশে মারা যান, that will be the end of her politics, that will be the end of the party's politics. So এটা খুব ভয়ানক যে তার
বাবার রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল, তার এই রাজনৈতিক দলটার পেছনে দীর্ঘদিনের তাহলে এই পরিশ্রম। দ্বন্দ্ব মাথায় নিয়ে তিনি আসবেন। আমার ইকুয়েশন তাই বলে। আচ্ছা, সেখানে যদি আপনি যদি নীতি নির্ধারকের জায়গায় থাকতেন এবং ডিসেম্বরে যদি তিনি সত্যি ফিরে আসতেন, আপনার কৌশল কি হতো? আপনার প্রথম অগ্রাধিকার কি হতো তাকে নিয়ে? ল উইল ফলো ইটস ওন কোর্স, অ্যাবসলিউটলি তাই। আইনে ওনাকে আইনের মুখোমুখি হতে হবে, ওনাকে বিচার ফেস করতে হবে, ওনাকে বিচারের মাধ্যমেই ওনাকে যেতে হবে, এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরেকজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন বা আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইলিশ মাছের দাম এত কেন? কারণ এখন সিজন চলতেছে, ভারতেও ইলিশ মাছের বা কলকাতায় এত দাম না, আমাদের দেশে ইলিশ মাছের দাম এত কেন? এইটা আমি একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপা, আপনি জানেন ইলিশ মাছের দাম এত বেশি কেন? না, আমি জানি না, তবে আমার মনে হয় যে এখন সংসদ চললে এই প্রশ্নটা আমি সংসদে রাখতাম। কারণ দেখুন, আমাদের দেশের মানুষ খুব বেশি কিছু চায় না। সিজনের ফলটা, সিজনের মাছটা, এইটুকুই তাদের চাও, খুব বেশি কিছু না। কিন্তু এই যে প্রতিদিন যে দুর্বিষহ নাগরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার মধ্যে এটুকু স্বস্তি তো আমরা গভর্নমেন্টের কাছ থেকে আশা করতেই পারি। তো আমার কাছে মনে হয় যে চালের দাম নিয়ে যেরকম ভীষণ আলোচনা হচ্ছে, বাজারে অন্যান্য সবকিছুর দাম এত আকাশচুম্বী, সেখানে আসলে ইলিশটাও খুব আলাদা কিছু। আজকে একটা শিরোনাম পড়ছিলাম, একজন কৃষক 3 মণ ধান বিক্রি করে তার মেয়ের জন্য একটি ইলিশ মাছ কিনেছে। হ্যাঁ, খুবই দুঃখজনক। এরকমই 5,000-6,000 টাকা চাচ্ছে, এরকমও 1.5 কেজি ইলিশ যেটা 3,035 এরকম করে দাম পড়ছে। So that is dangerous. জি, আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণ, ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের ফেরত পাঠানো, সীমান্ত হত্যা, পুশি নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ সহ এসব স্পর্শকাতর ইস্যুতে ভারতের যে দৃশ্যমান সহযোগিতা কি এখন ঢাকা দিল্লি সম্পর্কের ফ্রেশ স্টার্ট হিসেবে দেখছেন? আমি যেটা বড় পরীক্ষা কিনা আমাদের জন্য? মন্ত্রীর বিবৃতি আমি যেটা দেখলাম, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং ওসমান হাদির ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে, পুশ ইন বা ইয়ের ব্যাপারে, সীমান্ত হত্যার ব্যাপারে খুব বেশি কথা হয়নি আমি দেখলাম। এবং মন্ত্রী নিজে বলে হ্যাঁ অল্প কিছু কথা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে শুধু তো পুশ ইন বা সীমান্ত হত্যা না, আমাদের গঙ্গা চুক্তি রিনিউয়ালের ব্যাপার আছে, তিস্তা সহ 42টা অভিন্ন নদীর পানির ইস্যু আছে, ভিসা ইস্যু আছে, এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ভারতের ইতিহাসে এবার কিন্তু একজন মন্ত্রী আমাদের হাই কমিশনার হয়ে এসেছেন। সবসময় আমরা জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের আমলা, ক্যারিয়ার ডিপ্লোম্যাট যারা, তারা আসেন। ফর দ্য ফার্স্ট টাইম একজন পলিটিশিয়ান এসেছেন, এবং আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। এখন এই বিষয়টি সরকার কিভাবে হ্যান্ডেল করবে এটা সরকারই জানে। এবং যে দাওয়াত এবং দীনেশ ত্রিবেদী আসার পরে কিন্তু 1 মাসের উপরে পার হয়ে গেছে, তারপরে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে ওনার প্রথম বৈঠক হয়েছে, 1 মাসের উপরে হয়েছে প্রথম বৈঠক। তো আমার কাছে মনে হয় যে সরকারকে আরো মানে বুঝে শুনে পা ফেলবার একটা ব্যাপার আছে। বিকজ আপনি তো এত বড় প্রতিবেশীর পাশে আছেন এবং চাইলে তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না। এর মধ্যে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক স্বার্থ যতটুকু সম্ভব আদায় করে নেওয়া, সেটাই বুদ্ধিমানের হবে। কারণ যখন আপনার মানে জ্বালানি সংকট হবে, তখন ভারতের কাছেই আপনাকে গিয়ে হাত পাততে হচ্ছে, কিংবা কাঁচামরিচও ভারত থেকেই নাকি আসছে। সো এই যখন অবস্থা, তখন আমার মনে হয় যে গভর্নমেন্ট অফকোর্স বুঝে শুনেই ইয়ে করবেন। এবং প্রধানমন্ত্রী হিসেবে না হলেও বিমস্টেকের সভাপতি হিসেবে তো উনি সম্ভবত ভারতের যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হচ্ছে, দেখা যাক। কিন্তু সিদ্ধান্ত এখনো হয়নি। এক্ষেত্রে এই যে অনিশ্চয়তা, এই যে এটিকে আমাদের পক্ষ থেকে একটি অনেক স্পষ্ট একটি বার্তা কিনা যে আমরা আসলে সমতায় বিশ্বাস করি, আমরা আসলে আমাদের কূটনীতিটা অনেক শক্ত, সেই বার্তাটিও কি পৌঁছায় কিনা? ওয়েল, সেই বার্তা যদি আপনি দিতে চান, তাহলে আসলে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আমেরিকার সাথে আপনাকে তো সংসদে আলাপ করতে হবে। সেই বার্তা যদি আপনি আসলে দিতে চান, তাহলে তো আপনাকে আমেরিকার 250 বছর পূর্তি আপনার সংসদ ভবনে হইতে পারে না। সেই বার্তা যদি আপনি আসলে দিতে চান, তাহলে তো আপনাকে মাথায় রাখতে হবে বিমস্টেক মানে শুধু ইন্ডিয়া না, বিমস্টেক মানে হচ্ছে সেই সাথে আরো বেশ কিছু দেশ এর সঙ্গে যুক্ত। তো এই সবকিছু মাথায় রেখেই চীন, রাশিয়া, সাউথ আফ্রিকা বোধহয় সম্ভবত, ইফ আই এম নট রং, বাট চীন, রাশিয়া ইজ দেয়ার ফর শিওর। তো এগুলো চিন্তা করে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদী যেটি বলেছেন যে দুই দেশের শীর্ষ নেতৃত্ব সরাসরি বসলে অনেক সমস্যা সমাধান হতে পারে, আজ তিনি যেটি বলেছেন। এবং এই প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ককে সেই জায়গায় নেওয়া কি সম্ভব কিনা, যে বন্ধুত্ব সহযোগিতার যে জায়গাটা থাকবে? আপনার হাতে আর কি অপশন আছে? আমি তো আসলে অপশনও খুঁজে পাই না। হ্যাঁ,
যেখানে মনে হয় কিনা যে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী বসলে যেটি দীনেশ ত্রিবেদী বলছিলেন যে অনেক সমস্যার সমাধান হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি মনে করি অফকোর্স ওয়াই নট। এবং একই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের 2 বছর তো আমরা খুব স্ট্রংলি আমরা আলাপ শুনেছি দিল্লি না ঢাকা, কিংবা ধরুন সেভেন সিস্টার্স কে নিয়ে নেওয়া, কিংবা ধরুন মানে অনেক রকম আলাপ আমরা শুনেছি। বাট ভিসা ওপেন হতে না হতে যখন একদিনে কয়েক লক্ষ ভিসা আবেদন পড়ে যায়, তখন তো আসলে ভাববার অবকাশ আছে যে বাংলাদেশের মেজরিটি পিপল তারা আসলে কি চাচ্ছে। হ্যাঁ, সো আপনাকে তো আসলে গুটি কয়েক মানুষ বা গুটি কয়েক গোষ্ঠী দেখলে হবে না, আপনাকে পিপলস ভয়েসটাও শুনতে হবে, পিপলস ডিজায়ারটাও দেখতে হবে। সো ওইটাও আমাদের মনে হয় মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যদি বলি এই কয়েকদিনের আলাপে যেটি রাষ্ট্রপতি নির্বাচনের যে আলাপটি রয়েছে, যে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট অলি আহমেদকে এবং বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের কথা বারবার শোনা যাচ্ছে। আপনার কি মনে হয় যে নিশ্চিত পরাজয় জেনেও যখন 11 দলীয় জোট একজনকে প্রার্থী দিলেন, সেটি আসলে কি বার্তা দেয়? না ঠিক আছে, উনি দাঁড়িয়েছেন, ঠিকই আছে। একটা আনকন্টেস্টেড হওয়ার চেয়ে কন্টেস্টেড হলেই তো ভালো। হ্যাঁ, আমি এভাবেই দেখি। আর বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি, দল মত ভিন্ন মত থাকতেই পারে রাজনীতিতে, কিন্তু ওনাকে শ্রদ্ধা করেন না এমন মানুষ আসলেই পাওয়া দুষ্কর। এবং আমি যেটা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে, যে মোটামুটি সকলেই চাচ্ছেন যে উনি যেন প্রেসিডেন্ট হন।